নমস্কার। আজ আমরা রথযাত্রা উৎসব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। নমস্কার। আমাদের কাছে কিছু তথ্যসূত্র আছে, মানে কিছু প্রতিবেদন আর ঐতিহাসিক নোট। ফোকাসটা মূলত পুরীর জগন্নাথ রথযাত্রা আর বাংলার খুব পুরনো মাহেশের রথযাত্রা নিয়ে। হ্যাঁ, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হল এই প্রাচীন উৎসবের আসল মানেটা বোঝা, এর রীতিনীতি আর কিভাবে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল সেটা জানা। ঠিক। রথযাত্রা তো শুধু একটা উৎসব নয়, এর সঙ্গে ইতিহাস, সমাজ, মানুষের গভীর বিশ্বাস সবই জড়িয়ে আছে। পুরী দিয়ে শুরু করলে তিথিগুলোর কথা আগে আসে, তাই না? হ্যাঁ, যেমন স্নান পূর্ণিমা, যেদিন ঠাকুরদের ১০৮ ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। বেশ বড় একটা ব্যাপার। একদম। আর তারপরই শুরু হয় অনবসরকাল। হ্যাঁ, অনবসর মানে যখন দেবতারা সাধারণের দর্শনের আড়ালে চলে যান। এই সময়টা নিয়ে অনেক কৌতূহল আছে। আসলে বিশ্বাসটা হল স্নানের পর দেবতারা একটু অসুস্থ হয়ে পড়েন বা বিশ্রাম নেন। এটা দেবতার মানবিক দিকটা তুলে ধরে। তারপর তো আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মূল রথযাত্রা, তার ঠিক আগের দিন গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হয়, তাই না? গুন্ডিচা মার্জন। হ্যাঁ, গুন্ডিচা মার্জন মানে যেখানে দেবতারা যাবেন সেই স্থানটা শুদ্ধ করা। এই ৯ দিনের যাত্রাপথে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ দিন আছে। যেমন হেরা পঞ্চমী, যখন দেবী লক্ষ্মী আসেন। ঠিক, হেরা পঞ্চমী, তারপর বাহুড়া যাত্রা মানে মূল মন্দিরে ফেরা। আর উৎসবের শেষের দিকে খুব জাঁকজমকপূর্ণ দুটো পর্ব হয়, সোনাবেশ। ও, যখন দেবী বিগ্রহদের সোনার অলঙ্কারে সাজানো হয়। হ্যাঁ, চোখ ধাঁধানো দৃশ্য। আর সবশেষে নীলাদ্রি বিজয় মানে মন্দিরের রত্নবেদিতে একেবারে ফিরে আসা। পুরোটা মিলে একটা চক্র সম্পূর্ণ হয়। আর এই যাত্রার কেন্দ্রে তো ওই তিনটি বিশাল রথ, জগন্নাথ দেবের নন্দীঘোষ। বলভদ্রের তালধ্বজ আর দেবী সুভদ্রার দর্পদোলন। প্রতি বছর একদম নতুন কাঠ দিয়ে তৈরি করা হয় এই রথগুলো। এটাও তো একটা বিশেষত্ব। অবশ্যই, এটা একটা ধারাবাহিকতার প্রতীক। মানে পুরনোকে ছেড়ে নতুনকে বরণ করা। আর ভক্তরা এই রথগুলো টানেন প্রায় ৩ কিলোমিটার রাস্তা জুড়ে বড়দাণ্ড দিয়ে। আর সেখানেই তো ওই বিখ্যাত রীতিটা দেখা যায়, ছেঁড়া পোহেরা। একদম, ছেঁড়া পহেরা, যেখানে পুরীর যিনি গজপতি মহারাজ তিনি নিজে সোনার সম্মার্জনী মানে ঝাড়ু দিয়ে রথের মঞ্চ পরিষ্কার করেন। এটা সত্যি একটা দারুণ প্রতীকী ব্যাপার। এর মানেটা কি? এর মূল কথা হলো সাম্য, বিনয়। ভগবানের সেবায় রাজা প্রজা সবাই সমান। মানে রাজাও সেখানে শুধুই একজন সেবক। এটা জাতি ধর্ম নির্বিশেষে একটা ঐক্যের বার্তা দেয়। আর মানুষের বিশ্বাস, ওই রথের দড়ি যদি একবার ছুঁতে পারে বা টানতে পারে। হ্যাঁ, বিশ্বাস করা হয় তাতে পাপ মুক্তি হয়, পুণ্য লাভ হয়। এই বিশ্বাসটাই লক্ষ লক্ষ মানুষকে এক জায়গায় টেনে আনে। এই যে সাম্য, একতা, ভক্তির ছবি, এটা তো শুধু পুরীতে আটকে নেই। আমরা যদি একটু বাংলার দিকে দেখি, হুগলির মাহেশের রথযাত্রা। হ্যাঁ, মাহেশের রথযাত্রা। এটা তো বাংলার প্রাচীনতম রথযাত্রা বলে পরিচিত। অনেকে বলেন ১৩৯৬ সাল থেকে চলে আসছে। আর এর প্রতিষ্ঠাতা ছিলেন কমলাকল্পী পিলাই। শ্রীচৈতন্য মহাপ্রভুও নাকি এখানে এসেছিলেন। হ্যাঁ, এসেছিলেন। আর তিনি এই জায়গাকে নবনীলাচল নাম দিয়েছিলেন, মানে নতুন পুরী। মাহেশের একটা বড় বৈশিষ্ট্য হল পুরীর মতো এখানকার মূল বিগ্রহ কিন্তু পাল্টানো হয় না। ও আচ্ছা, মানে সেই প্রতিষ্ঠাতার সময়কার বিগ্রহই এখনো পূজিত। ঠিক তাই, সেই কাঠের বিগ্রহই আছে। স্নানযাত্রার পর এখানে অঙ্গরাগ বলে একটা অনুষ্ঠান হয়। সেখানে ভেষজ রং দিয়ে বিগ্রহগুলোকে আবার নতুন করে সাজানো হয়। তার মানে মাহেশে ধারাবাহিকতার ওপর জোরটা একটা অন্যরকমভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসেও তো এই রথযাত্রার বর্ণনা আছে, তাই না? একদম, সাহিত্যের পাতাতেও মাহেশ জায়গা করে নিয়েছে। আর এখনকার যে লোহার রথটা, সেটাও তো ঐতিহাসিক। মার্টিন বার্নস কোম্পানি তৈরি করেছিল। হ্যাঁ, ১৮৮৫ সালে। হুম, বাংলার সংস্কৃতির সঙ্গে মাহেশের রথযাত্রা ওতপ্রোতভাবে জড়িয়ে। পুরী মাহেশ, এর বাইরেও তো এখন রথযাত্রা উৎসবটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ইসকনের হাত ধরে। হ্যাঁ, ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস এই উৎসবটাকে পৃথিবীর নানা প্রান্তে নিয়ে গেছে। আপনি প্রয়াগরাজ বলুন বা স্কটল্যান্ডের এডিনবারা, লন্ডন, নিউ ইয়র্ক, বহু শহরেই এখন বেশ বড় করে রথযাত্রা হয়। এতে তো উৎসবটা একটা অন্য মাত্রা পেয়েছে, তাই না? আন্তর্জাতিক পরিচিতি। অবশ্যই,
এর ফলে বহু বিদেশি ভক্ত, এমনকি গণ্যমান্য ব্যক্তিরাও এর সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা ভারতীয় সংস্কৃতি আর আধ্যাত্মিক চিন্তাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছে। যারা পুরীর মূল রথযাত্রায় যেতে চান তাদের জন্য একটা তথ্য, সেখানে কিন্তু সত্যি লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, প্রায় ৩০ লক্ষ বা তারও বেশি। তাই আগে থেকে একটু পরিকল্পনা করে যাওয়া ভালো। হ্যাঁ, ভিড়টা বিশাল হয়, কিন্তু ওই বিপুল জনসমাগমই তো উৎসবের প্রাণ। ওই একসঙ্গে রথের দড়ি টানা, ওটাই একটা অভিজ্ঞতা। সব মিলিয়ে দেখলে রথযাত্রা কিন্তু শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা বিশ্বাস, সম্প্রদায়ের বাঁধন আর সাংস্কৃতিক গর্বের একটা জীবন্ত উদযাপন। পুরী থেকে মাহেশ হয়ে সারা বিশ্বে। ঠিক, এখানে একটা জিনিস ভাবার মতো, পুরী হোক, মাহেশ বা এডিনবরা, হাজার হাজার মানুষ যখন একসঙ্গে মিলে রথের দড়ি টানেন, এই দৃশ্যটা আসলে কিসের প্রতীক? এটা কি শুধু ধর্মীয় আবেগ, নাকি এর গভীরে মানুষের একসঙ্গে চলার, সম্মিলিতভাবে কিছু করার একটা চিরন্তন চাহিদা লুকিয়ে আছে? সত্যি, এটা একটা গভীর প্রশ্ন। আশা করি আজকের এই আলোচনা আমাদের শ্রোতাদের রথযাত্রা উৎসবের নানান দিক নিয়ে আরও জানতে উৎসাহিত করল। হ্যাঁ, জানার তো শেষ নেই। এই উৎসবের বিশাল পরিধি আর গভীরতা বোঝার জন্য আমরা শুধু কয়েকটা দিক ছুঁয়ে গেলাম। আপনারা আরও খোঁজ খবর নিতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। যদি পডকাস্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন কন্টেন্ট আনার ইন্সপিরেশন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট এপিসোডে।